ইরাদ মাকে বালিশ দিয়ে চাপতে চাপতে বলল, আজকে শেষ করে ফেলবো, অনেকদিন কষ্ট দিয়েছিস, বিবেক দিয়ে যেহেতু কাজটা করিসনি আজকে তোকে শেষ করেই ফেলবো বলে চাপতে লাগলো। এর মধ্যে সুমাইয়া এসে বলল, এই আছে না গেছে? মায়ের নড়াচড়া না দেখে ইরাদ বলল, মনে হয় শেষ হয়ে গেছে, নড়াচড়া তো করছে না। স্ত্রী বলল, চলো তাহলে আমরা কাজ শেষ করে ফেলি, সমস্ত জায়গা জমির দলিলগুলো নিয়ে আমাদের নামে করে ফেলি। ইরাদ বলল, আরে দলিল নিয়ে টানাটানি করলে হবে না, আগে ক্যাশ টাকা এবং মায়ের স্বর্ণ গহনা যা আছে সমস্ত কিছু পকেটে নাও, তারপর রাতের বেলা করে মাকে নদীতে ফেলে দিব। তুমি একেবারে ঠিক বলেছ, আগে জিনিসপত্রগুলো সরিয়ে রেখে তারপর ওই বুড়ি বেডির ব্যবস্থা করতে হবে, এখন যদি টানাটানি করি তাহলে লোকের কাছে ধরা খেয়ে যাব। ইরাদ বলল, তাড়াতাড়ি চলো, কথা এমনিতে বেশি হয়ে যাচ্ছে বলে দুজনে বের হলো জিনিসপত্র গোছাতে। দুজনেই ড্রয়ার খুলে দামি জিনিসপত্র যা আছে সবগুলোই প্যাকেটে ভরছে। ইরাদ বলল, এই টাকাগুলো আলাদা করে নিও, এগুলো খরচ করতে হবে, আর বেশিগুলো তোমার ভ্যানিটি ব্যাগে নিও। আরে তোমার এসব নিয়ে টেনশন করা লাগবে না, আমরা তো এখান থেকে কোথাও যাব না, কিন্তু আপাতত জিনিসগুলো সরিয়ে রাখবো, এছাড়া তো আর কিছুই না। অন্য ড্রয়ার খুলতেই দলিলগুলো পেল। তারপরে বলল, এই অবস্থায় স্বাক্ষর নেওয়া যাবে? যাবে না কেন, 100% যাবে। তুমি এক কাজ করো, তোমার মায়ের কাছে গিয়ে আঙ্গুলের ছাপ নাও, ততক্ষণে আমি বাকি জিনিসপত্রগুলো প্যাকেটিং করি। ইরাদ আচ্ছা ঠিক আছে বলতেই বাহিরে কলিং বেল বেজে উঠলো। দুজনে চমকে গিয়েই ইরাদ বলল, এখন আবার কি আসলো? ভীষণ টেনশনে পড়ে গেলাম, যদি আমাদের আপনজন কেউ হয়ে থাকে। আচ্ছা তুমি গিয়ে দেখো, ছেলে মানুষ এলে হেসে খেলে বিদায় দিতে পারবে। ইরাদ বলল, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ বের হবে না বলে দেখতে গেল। এদিকে স্ত্রী টেনশন করতে লাগলো কোনোভাবে ধরা খেয়ে গেল কিনা। দরজা খুলতেই দেখলো একজন ডাক্তার দাঁড়িয়ে আছে। ইরাদ বলল, আপনি কি জন্য এসেছেন? ডাক্তার বলল, আপনার মা কল দিয়েছে, ওনার নাকি অসুস্থ লাগছে। ইরাদ বলল, আমার মা এখন সুস্থ আছে, তবে ঘুমের মধ্যে কিভাবে চিকিৎসা করবেন? ডাক্তার বলল, আসলে আমার আসতে দেরি হয়েছে, আমি কিন্তু আসার চেষ্টা করেছিলাম, অফিসে রুগী বেশি ছিল তাই আসতে আমার লেট হয়ে গেছে। ইরাদ বলল, ঠিক আছে, যখন আবারও অসুস্থ হয়ে যাবে বা অসুখ বেড়ে যাবে তখন আপনাকে ফোন করব, তবে এখনকার মতো আর দেরি করে আসবেন না, তাড়াতাড়ি আসবেন। ডাক্তার বলল, একটু ভেতরে গিয়ে দেখলে ভালো হতো, মানে দেখে চলে গেলে আপনার মা আমাকে মাইন্ড করতো না। ইরাদ বলল, আরে কোনো অসুবিধা নেই, ঘুম থেকে উঠলে আমি বলে দিব আপনি যে এসেছিলেন মাকে দেখার জন্য। ডাক্তার ঠিক আছে বলে চলে গেল। ইরাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ বেঁচে গেলাম, এখন কি করব? যে কোনো ভাবে মাকে খাট থেকে সরিয়ে অন্য কোথাও রাখতে হবে, না হলে কেউ না কেউ আসলে ওদের কাছে ধরা খেয়ে যাব বলে ভেতরে চলে গেল। মায়ের রুমে এসে দেখলো মা খাটের মধ্যে নেই, বিছানার চাদর পড়ে আছে। ইরাদ মাকে না দেখে ভীষণ টেনশনে পড়ে গেল আর নিজে নিজে বলল, এটা কি হলো? মাকে আমি নিজ হাতে মেরে ফেললাম, কিন্তু এখান থেকে মরা অবস্থায় কোথায় চলে গেল? আমার তো মাথায় আসছে না, আসলে মা কি মারা গিয়েছিল নাকি আমার কোথাও ভুল হচ্ছে? না না, আমি আমার বউয়ের কাছে যাই, আমার বউ এখান থেকে সরিয়ে রেখেছে কিনা জিজ্ঞাসা করি বলে বউয়ের কাছে গেল। সুমাইয়া জিনিসপত্রগুলো গুছিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। স্বামী ইরাদ এসে বলল, এই একটা সমস্যা হয়ে গেছে, মা খাটের মধ্যে নেই, আমি নিজ হাতে খুন করেছি, তুমি নিজেই দেখেছিলে, তবে উনি ওখান থেকে চলে গেল কিভাবে? সুমাইয়া অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? আবল তাবল কথা বলছো কেন? মা ওখান থেকে কোথাও চলে গেছে মানে? নাকি আমার সাথে মজা করছো? ইরাদ বলল, আমি তো মনে করেছি তুমি সরিয়েছো, তার মানে তুমিও সরাওনি? আরে আমি সরাবো কিভাবে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তো এখান থেকে এক পাও সামনেও যাইনি, কারণ তুমি বলেছিলে কোথাও না যেতে, এখানে বসে থাকতে। ইরাদ বলল, এখন কি করব? আমার মনে হচ্ছে মা মারা যায়নি, এখানকার মধ্যে আমাদের কোনো কিছুতে মিস্টেক করেছে, যে কোনো ভাবে এখান থেকে পালাতে হবে, না হলে মায়ের কাছে ধরা খেয়ে যাবো। সুমাইয়া বলল, 100% ধরা খাবো, এক্ষুনি এখান থেকে চলো, আমরা অন্য কোথাও গিয়ে জিনিসপত্রগুলো বিক্রি করে দেই, তারপরে দলিলগুলো আমাদের নামে করে নেই। ইরাদ বলল, ঠিক আছে, তুমি ভালো কথা বলেছো বলে জিনিসপত্রগুলো নিয়ে রুম থেকে বের হয়ে গেল। দরজা খুলতেই মা পুলিশ নিয়ে ভেতরে প্রবেশ করলো। ইরাদ ও তার স্ত্রী ভয় পেয়ে গেল মা এবং পুলিশকে দেখে। পুলিশ ইরাতের কপালে অস্ত্র ধরে আছে। মা বলল, স্যার আপনি এই অমানুষ এবং আরেক অমানুষের মেয়েকে থানায় নিয়ে এমন শায়েস্তা করবেন জীবনেও যেন এ ধরনের কাজ আর কেউ করতে না পারে। ইরাদ বলল, মা আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কখন এখান থেকে বের হয়ে এসেছো? কেমন করে বের হয়েছো? সাথে করে আবার পুলিশও নিয়ে এসেছো? মা বলল, অবাক হয়ে গেছিস না? আসলে অবাক হওয়ারই কথা, তুই আমাকে মেরে ফেলবি জায়গা সম্পত্তি টাকা পয়সার লোভে, আর তোর বালিশ চাপায় মারা যায়নি বলে বেশি আফসোস করছিস না? আসলে আফসোস করার কথা, উপরেওয়ালা যদি না চায় আমার মৃত্যু হোক, কারো সাধ্য নেই আমার মারার। আজকে উপরেওয়ালা চেয়েছে বলে তোদের দুজনের কাছ থেকে মুক্তি পেয়ে সোজা আজকে তোদেরকে শায়েস্তা করার জন্য পুলিশের কাছে গেলাম। ইরাদ বলল, এত সহজে কেমন করে গেলে? আমি যা করেছি এতটুকুতে তো এমনি মারা যেতে। মা বলল, আসলে মারা যাবার কথায় সাহস কেমনে পেলাম, কিভাবে পুলিশের কাছে গেলাম তাহলে একটুখানি শোন। দুজনের রুম থেকে বের হবার পর সাথে সাথে বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিল। টাইমটা দেখে মনে মনে বলল, আমার ছেলের বউ এটা কি করতে চেয়েছিল? আমাকে মেরে ফেলতে চাচ্ছে তাদের সম্পত্তির জন্য। যাই হোক, আমি যেহেতু বেঁচে গেছি তাদেরকে আর ছাড়বো না, এক্ষুনি পুলিশে অভিযোগ করব, আইনের আশ্রয় ছাড়া এই মুহূর্তে আমার কোনো উপায় নেই বলে 999 ফোন করলো। পুলিশ অফিসার রিসিভ করে বলল, জি বলুন, পুলিশ স্টেশন থেকে বলছিলাম। স্যার আমি ভীষণ বিপদে আছি, আমার ছেলে এবং ছেলের স্ত্রী আমাকে না ফেরার দেশে পাঠিয়ে দিতে চেয়েছিল, তবে বেঁচে গিয়েছি, এখন কিভাবে আমাকে বাঁচাবেন? কি করে আমি বাসা থেকে বের হব? পুলিশ অফিসার বলল, আপনি মনে সাহস নিয়ে আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে যান, আমি আপনার লোকেশন নিয়ে আপনার কাছে আসছি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আপনার কথা মতো বের হয়ে যাচ্ছি বলে ফোন কেটে দিয়ে সামনে এদিক ওদিক তাকিয়ে বের হতে লাগলো। পুলিশ অফিসার বলল, আসলে তোদের মতো ছেলেদেরকে লক্ষ্য মানুষ
মানুষের সামনে নিয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা দরকার। পুলিশ হিসাবে আমার এগুলো কথা বলা উচিত না, তবে তোদের মতো অমানুষদের কারণে বলতে হয়। সামান্য একটা ছেলে এবং ছেলের বউয়ের কাছে মা নিরাপদ নয়। মায়ের নিঃশ্বাসটা ছেলের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে লোভে পড়ে মাকে মেরে ফেলতে চেয়েছিস। তোর মা যদি আজকে নাই বলে তোকে না নিতে, তবে আমি ইচ্ছাকৃতভাবে নিয়ে যাব। মা বলল, এমন ছেলে আমার দরকার নেই। যদি ভুলক্রমে আমি আজকে মারা যেতাম তাহলে এত কথা হতো না। অফিসার, আপনি অমানুষকে নিয়ে যান, সাথেই অমানুষের মেয়েকে সহ। তাদের শাস্তি চাই। আমি মা হিসাবে তাদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু আজকে তাদের কর্মকাণ্ড দেখে দুজনের ফলাফল আপনি দিবেন। পুলিশ অফিসার আর কিছু না বলে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। মা ছেলেকে পুলিশের হাতে দিয়ে আবার কান্না করছে কেন পুলিশের কাছে দিল, এখন কিভাবে ছেলে এবং ছেলের বউকে ফেরাবে, টেনশনে পড়ে গেল। আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেললে, আমার মন তো মানছে না বলে কান্না করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।